বিয়ের ১ মাস কেটে গেছে, কিন্তু সোহিনী এখনো তার স্বামী অপরূপের চোখের দিকে তাকিয়ে দুটো কথা বলতে পারেনি। অভিরূপ মানুষটা কেমন যেন রহস্যময়। সারাদিন নিজের অফিস আর ল্যাপটপ নিয়ে ব্যস্ত থাকে, আর রাতে যখন ঘরে ফেরে তখন সোহিনী হয়তো ঘুমের ঘোরে থাকে, নয়তো ঘুমানোর ভান করে পড়ে থাকে। আজ বাইরে আকাশটা একদম কালো হয়ে আছে। বিকেলের পর থেকেই ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে, যা এখন বেশ জাঁকিয়ে নামলো। সৈনী ঘরের জানালার পাল্লাটা আধ খোলা রেখে বাইরের অন্ধকারের দিকে তাকিয়েছিল। তার পরনে ছিল একটা ঘিয়ে রঙের পাতলা শাড়ি। বৃষ্টির ছাট এসে মাঝে মাঝে তার কাঁধ ভিজিয়ে দিচ্ছে, কিন্তু সেদিকে তার কোনো খেয়াল নেই। হঠাৎ ঘরের দরজা খোলার শব্দ হলো। সোহিনী না তাকিয়ে বুঝতে পারল অবিরূপ এসেছে। প্রতিদিনের মতো আজও সে গুমসো মেরে নিজের আলমারি থেকে কাপড় বের করতে লাগলো। সোহিনী আজ আর চুপ করে থাকতে পারল না। সে ধীর পায়ে অবিরূপের পেছনে গিয়ে দাঁড়ালো। অবিরূপ যখন গায়ের শার্টটা খুলতে যাবে, ঠিক তখনই সোহিনী তার হাতটা চেপে ধরল। অবিরূপ চমকে গিয়ে পেছন ফিরে তাকালো। তার চোখে একরাশ বিস্ময়। সোহিনী খুব নিচু স্বরে বলল, এভাবে আর কতদিন চলবে? আমরা কি শুধুই এক ঘরের দুটো আসবাবপত্র হয়ে থাকবো? 1 মাস হয়ে গেল, অথচ তুমি আমার সাথে একটা স্বাভাবিক কথাও বলো না। অভিরূপের শান্ত গাম্ভীর্য আর যেন একটু টলে গেল। সে সোহিনীর চোখের দিকে তাকালো। সোহিনীর চোখের কোণে জমে থাকা জল বৃষ্টির বিন্দুর মতোই টলমল করছে। অভিরূপ সৈন্যের হাতটা ছাড়িয়ে না নিয়ে বরং আরো শক্ত করে ধরল। সে সৈনিকে নিজের খুব কাছে টেনে নিল। সৈনির ভেজা চুলের ঘ্রাণ আর বৃষ্টির মাদকতা মিশে ঘর এক অদ্ভুত মায়াবী পরিবেশ তৈরি হলো। অভিরূপ ফিসফিস করে বলল, আমি ভেবেছিলাম তুমি হয়তো এই বিয়েতে খুশি নও সোহিনী। আমি তোমাকে জোর করে কোনো কিছুতে জড়াতে চাইনি। সোহিনী মাথা নেড়ে বলল, খুশি অখুশি বোঝার চেষ্টা কি তুমি একবারও করেছো? নাকি শুধু নিজের কাজের জগতেই ডুবে থাকতে চেয়েছো? অভিরূপের তপ্ত নিঃশ্বাস সোহিনীর কপালে আছড়ে পড়ছিল। সে সোহিনীর কোমরে হাত রেখে তাকে নিবিড়ভাবে নিজের সাথে মিশিয়ে নিল। সোহিনীর সারা শরীর এক অজানা শিহরণে কেঁপে উঠল। 1 মাসের জমানো অভিমান মুহূর্তেই কামনায় আগুনে রূপ নিতে শুরু করলো। অভিরূপ সৈনিক চিবুক ধরে মুখটা একটু উঁচিয়ে ধরল। নীলচে আবছা আলোয় সৈনিক ঠোঁট দুটো থরথর করে কাঁপছিল। অভিরূপ আর দেরি করল না। সে সৈনিক ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। বাইরের বৃষ্টির শব্দ তখন আরো তীব্র হয়েছে, আর ঘরের ভেতরে দুই তৃষ্ণার্ত হৃদয় স্পন্দন একতালে বাজতে লাগলো। সৈনী অনুভব করলো অভিরূপের বাহুবন্ধন কতটা শক্তিশালী। সে যেন এই অলিঙ্গনেই সারা জীবন কাটিয়ে দিতে পারে। অভিরূপ সৈনিকে পাজা কোলে করে তুলে নিয়ে বিছানার দিকে এগিয়ে গেল। ঘরের নিস্তব্ধতা ভেঙে শুধু তাদের দ্রুত হওয়া নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। সৈনী বুঝতে পারল তার এই 1 মাসের অপেক্ষা সার্থক হতে চলেছে। কিন্তু এই চরম মুহূর্তে আড়ালে সোহিনীর মনে একটা খটকা রয়ে গেল। অভিরূপের আলমারির সেই তালাবন্ধ ড্রয়ারটার ভেতরে আসলে কি আছে, যা সে প্রায়ই রাতে লুকিয়ে খোলে? বিছানার নরম চাদরে সৈনীকে শুইয়ে দিয়ে অভিরূপ তার গলার খাঁজে মুখ ডোবালো। সৈনী দুহাতে অভিরূপের পিঠ খামচে ধরল। এক অদ্ভুত মাদকতায় সৈনীর চেতনা আচ্ছন্ন হয়ে আসছিল। আজ রাতের বৃষ্টি যেন তাদের সব দূরত্ব ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে এসেছে। কিন্তু পরেক্ষণেই অভিরূপের ফোনটা বেজে উঠল। এই অসময়ে কে ফোন করতে পারে? অভিরূপ সৈনিকে ছেড়ে দিয়ে ফোনটা হাতে নিল। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে অভিরূপের মুখটা ফ্যাকাশে হয়ে গেল।
সে দ্রুত বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। সৈনী অবাক হয়ে বলল, কি হয়েছে অভিরূপ? কার ফোন? অভিরূপ কোনো উত্তর দিল না। সে দ্রুত নিজের শার্টটা পরে নিল এবং সৈনীর দিকে এক পলক তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। সৈনী স্তব্ধ হয়ে বিছানায় বসে রইল। একটু আগের সেই উষ্ণতা মুহূর্তের মধ্যেই বরফ শীতল হয়ে গেল। বাইরের বৃষ্টি তখন আরো ভয়ঙ্কর রূপ নিয়েছে, যেন কোনো অশুভ সংকেত দিচ্ছে। সৈনী বুঝতে পারল তাদের এই সম্পর্কের গল্পটা যতটা সহজ মনে হচ্ছিল, আসলে তা নয়। এর পেছনে লুকিয়ে আছে এমন কোনো সত্য যা হয়তো সৈনীর জীবনকে উল্টে পাল্টে করে দিতে পারে। সে উঠে আলমারির দিকে তাকালো। অভিরূপ তাড়াহুড়ো করে যাওয়ার সময় ড্রয়ারের চাবিটা টেবিলের ওপর ফেলে গেছে। সৈনীর বুক দুরদুর করতে লাগলো। সে কি চাবিটা হাতে নেবে? জীবনের সবচেয়ে বড় সত্যটা কি আজ রাতেই তার সামনে আসবে? সে হাত বাড়িয়ে চাবিটা হাতে তুলে নিল। তার আঙুল কাঁপছিল। ড্রয়ারটা খোলার সাথে সাথেই সোহিনীর চোখ কপালে উঠল। সেখানে কোনো টাকা বা গয়না ছিল না। ছিল কয়েকটা পুরনো ছবি আর একটা ডায়েরি। ছবির মেয়েটিকে দেখে সৈনীর নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসার মতন। কারণ ছবির মেয়েটি আর কেউ নয়, স্বয়ং সোহিনী নিজেই। কিন্তু এই ছবিগুলো তোলা হয়েছে তাদের বিয়ের অনেক আগে, যখন সৈনী অভিরূপকে চিনতই না। সৈনী ডায়েরির পাতাগুলো উল্টাতে শুরু করলো। প্রতিটি পাতায় তার দৈনন্দিন জীবনের খুঁটিনাটি লেখা। সে কখন কলেজে যেত, কখন বন্ধুদের সাথে কফি শপে বসতো, এমনকি কোন দিন সে কি রঙের জামা পরেছিল, সবই এখানে নথিবদ্ধ। তার মানে অভিরূপ তাকে বিয়ের আগে থেকেই অনুসরণ করত। কিন্তু কেন? সৈনী নিজেকে সামলে নিয়ে ডায়েরির একদম শেষ পাতাটা খুলল। সেখানে বড় বড় অক্ষরে লেখা ছিল, সৈনীকে আমার চাই চাই, যেভাবেই হোক। ও আমার অতীতের সেই পাপের প্রায়শ্চিত্ত। পাপ? কিসের পাপের কথা বলেছে অভিরূপ? সৈনী আর ভাবতে পারছিল না। ঠিক সেই মুহূর্তেই সিঁড়িতে ভারী বুটের শব্দ পাওয়া গেল। অভিরূপ কি ফিরে এলো? সৈনী তাড়াহুড়ো করে ডায়েরিটা ড্রয়ারে রেখে চাবি দিয়ে দিল। তারপর চাবিটা আগের জায়গায় নামিয়ে রাখলো। সে দ্রুত বিছানায় গিয়ে শুয়ে পড়ল এবং ঘুমের ভান করল। দরজা খোলার শব্দ হলো। অভিরূপ ঘরে ঢুকে দীর্ঘশ্বাস ফেলল। তার গায়ে বৃষ্টির জল মেঝেতে টপ টপ করে পড়ছে। সে সৈনী শিয়রের কাছে এসে দাঁড়ালো। সৈনীর অনুভর করতে পারছিল অভিরূপের স্থির দৃষ্টি তার মুখের ওপর আটকে আছে। অভিরূপ বিড়বিড় করে বলল, সৈনী, আমি জানি তুমি জেগে আছো, কিন্তু আমার কাছে আজ আর কোনো উপায় ছিল না। ও ফিরে এসেছে। সৈনী আর চেপে রাখতে পারল না। সে উঠে বসে সরাসরি অভিরূপের চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করল, কে ফিরে এসেছে অভিরূপ? আর এই ডায়েরি, এই ছবিগুলো তুমি কি আমাকে আগে থেকেই চিনতে? আমাকে বিয়ে করার আসল উদ্দেশ্য কি তোমার? অভিরূপ স্তব্ধ হয়ে গেল। তার চোখের সেই শান্ত ভাবটা নিমেষেই উধাও হয়ে সেখানে এক গভীর ভয়ের ছাপ ফুটে উঠল। সে ঘর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতেই সৈনী তার হাতটা খপ করে ধরে ফেলল। এবার আর সৈনী দুর্বল নয়, সে সত্যিটা জানতে চায়। অভিরূপ তাকে হিড় হিড় করে জানালার কাছে টেনে নিয়ে গেল। বাইরে তখনও অঝরে বৃষ্টি পড়ছে। বিদ্যুতের চমকানিতে সামনের বাগানটা একবার আলোকিত হয়ে উঠল। অভিরূপ আঙুল বাড়িয়ে বাগানের সেই পুরনো আম গাছটার দিকে দেখালো। সৈনী দেখল বৃষ্টির মধ্যে গাছের নিচে একটা অবয়ব দাঁড়িয়ে আছে। পরনে সাদা শাড়ি, লম্বা চুল, মুখ ঢেকে রেখেছে। সৈনীর শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। অভিরূপ ধরা গলায় বলল, ও আমার প্রথম স্ত্রী, অনন্যা।
সবাই জানে ও 3 বছর আগে দুর্ঘটনায় মারা গেছে, কিন্তু না সোহিনী, ও মরেনি। আমি ওকে এই বাড়িতেই লুকিয়ে রেখেছিলাম এতদিন, কিন্তু আজ ও শিকল ছিঁড়ে বেরিয়ে গেছে। সৈনীর মাথা ঘুরতে শুরু করলো। সে কার সাথে সংসার করছে? একজন উন্মাদ, নাকি একজন অপরাধীর সাথে? অনন্যার কথা সে আগে শুনেছিল, কিন্তু অভিরূপ বলেছিল সে একলা জীবন কাটাতে অভ্যস্ত। সৈনী বুঝতে পারল তাকে এই বাড়িতে আনা হয়েছে শুধুমাত্র অনন্যাকে শান্ত রাখার জন্য, অথবা কোনো এক ভয়ঙ্কর খেলার অংশ হিসেবে। অভিরূপ সৈনীর কাঁধ দুটো শক্ত করে ধরে বলল, সৈনী, আমাদের পালাতে হবে। অনন্যা তোমাকে মারতে এসছে। ও মনে করে তুমি ওর জায়গা কেড়ে নিয়েছো। কথাটা শেষ হতে না হতেই নিচের তলার কাঁচ ভাঙার এক বিকট শব্দ হলো। কেউ একজন আর্তনাদ করে হাসছে, একটা তীক্ষ্ণ পৈশাচিক হাসি, যা বৃষ্টির শব্দকেও ছাপিয়ে যাচ্ছে। অভিরূপ সৈনীর হাত ধরে ঘর থেকে বেরিয়ে এলো। করিডোরের আলোগুলো দপদপ করছে, প্রতিটা বাঁকে যেন সেই সাদা শাড়ি পরা ছায়াটাও পেতে আছে। হঠাৎ সৈনী খেয়াল করলো অভিরূপ তাকে সদর দরজার দিকে না নিয়ে গিয়ে নিচের মাটির তলার সেই স্যাঁতসেঁতে ঘরটার দিকে নিয়ে যাচ্ছে। সেখানে আগে কখনো কাউকে ঢুকতে দেওয়া হতো না। সৈনী বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু অভিরূপের শক্তি আজ যেন বহুগুণ বেড়ে গেছে। সে সৈনীকে একরকম চ্যাংদোলা করে নিচের অন্ধকার ঘরে নিয়ে গেল। ঘরে ঢুকতেই সোহিনী দেখতে পেল সেখানে একটা বড় আয়না, আর তার সামনে রাখা প্রচুর জ্বলন্ত মোমবাতি। অভিরূপ সৈনীকে আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়ে বলল, শান্ত হও সৈনী, অনন্যা আর কেউ নয়, ও আমারই মনের একটা অংশ, আর তোমাকে আজ ওর সাথে মিশে যেতে হবে, তবেই আমি মুক্তি পাব। সৈনী বুঝতে পারল অভিরূপ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। সে পালাতে চাইল, কিন্তু দেখল ঘরের দরজাটা বাইরে থেকে কেউ বন্ধ করে দিল। আয়নার ভেতরে সে নিজের প্রতিবিম্বের বদলে অন্য কাউকে দেখতে পেল, একটা ক্ষতবিক্ষত মুখ, যে তাকে দেখে হাতছানি দিচ্ছে। সৈনীর নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তার মনে হলো বাতাসের অক্সিজেন কমে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে ঘরের কোণ থেকে একটা মিহি কণ্ঠস্বর ভেসে এলো, সোহিনী, ওর কথা বিশ্বাস করো না, ও তোমাকে মিথ্যে বলছে। সৈনী তাকিয়ে দেখলো আয়নার পাশে একটা ছোট্ট ঘুলঘুলি দিয়ে কেউ উকি দিচ্ছে। সেই চোখ দুটো অভিরূপের মতোই, কিন্তু তাতে কোনো হিংস্রতা নেই। কে এই মানুষটা? যদি এই লোকটা আসল অভিরূপ হয়, তবে তার পাশে দাঁড়িয়ে থাকা এই ভয়ঙ্কর মানুষটাকে? সৈনী পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষটা যাকে সে 1 মাস ধরে নিজের স্বামী বলে জেনে এসেছে। সে এক অশুভ হাসিতে ফেটে পড়ল, কিন্তু ঘুলঘুলির ওপাশ থেকে যে চোখ দুটো দেখা যাচ্ছে তাতে ফুটে আছে চরম আকুতি। সৈনী বুঝতে পারল সে এই ভয়ঙ্কর জালে আটকে পড়েছে। পাশের অভিরূপ সদৃশ লোকটা সোহিনীর গলার কাছে নিজের ঠান্ডা হাতটা নিয়ে এলো। তার স্পর্শে কোনো ভালোবাসা নেই, আছে শুধু মৃত্যুশীলতা অনুভূতি। সে ফিসফিস করে বলল, সোহিনী, ওই ঘুলঘুলির দিকে তাকিও না, ওটা তোমার মনের ভুল। আমিই তোমার স্বামী, আমিই তোমার সব। কিন্তু সৈনী এবার সাহসী হয়ে উঠল। সে এক ঝটকায় লোকটার হাত সরিয়ে দিয়ে ঘুলঘুলির দিকে দৌড়ে গেল। সেখানে উকি দিতেই সে দেখল ওপাশে একটা সরু অন্ধকার কুঠিরে শিকল দিয়ে বাঁধা অবস্থায় আসল অভিরূপ পড়ে আছে। তার শরীর জীর্ণ, দাড়ি গোঁফে মুখ ঢাকা। সে কোনো মতে ঠোঁট নেড়ে বলল, সৈনী, পালাও, ও আমার যমজ ভাই অরূপ, ও উন্মাদ,
ও আমাদের সবাইকে শেষ করে দেবে। সৈনীর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার মানে তার সাথে থাকা এই লোকটা অভিরূপের যমজ ভাই অরূপ। অরূপ ঘর কাঁপিয়ে হাসতে হাসতে সৈনীর দিকে এগিয়ে আসতে লাগলো। তার হাতে এখন একটা ধারালো ছুরি, যা মোমবাতির আলোয় চিকচিক করে উঠছে। অভিরূপ সবসময় সবকিছু ভালো পেয়েছে। অরূপ চিৎকার করে বলতে লাগলো, ওর ভালো পড়াশোনা, ভালো চাকরি, আর শেষে তোমার মতন সুন্দরী স্ত্রী। আমি কেন পাবো না? অনন্যাকেও আমি সরিয়েছি পৃথিবী থেকে, কারণ ও চিনে ফেলেছিল আমি অভিরূপ নই। আজ তোমারও সেই দশা হবে। অরূপ সৈনিকে আক্রমণ করতে উদ্যত হতেই ওপর থেকে সেই সাদা শাড়ি পরা ছায়াটা জানালার কাঁচ ভেঙে ভেতরে ঢুকলো। অরূপ থমকে গেল। সেই ছায়াটা আর কেউ নয়, বাড়ির পুরনো পরিচারিকা, যে অনন্যার মৃত্যুর পর থেকেই পাগল হয়ে গিয়েছিল। সে অরূপকে জাপটে ধরল। সৈনী এই সুযোগ হারালো না। সে টেবিলের ওপর রাখা ভারী পিতলের ফুলদানিটা তুলে নিয়ে অরূপের মাথায় সজোরে আঘাত করল। অরূপ আর্তনাদ করে মেঝেতে লুটিয়ে পড়ল। সৈনী কাঁপতে কাঁপতে চাবির গোছাটা তুলে নিল এবং ঘুলঘুলির ওপাশের দরজাটা খুলে ফেলল। অভিরূপকে মুক্ত করতেই সে সৈনীকে জড়িয়ে ধরল, কিন্তু সময় খুব কম। অরূপ আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। অভিরূপ সৈনীর হাত ধরে সেই স্যাঁতসেঁতে ঘর থেকে বেরোনোর জন্য দৌড় দিল। তারা যখন সদর দরজার কাছে পৌঁছালো, তখন বাইরের ভোরের আলো ফুটতে শুরু করেছে। বৃষ্টি থেমে গেছে, কিন্তু চারপাশ কুয়াশায় ঢাকা। অভিরূপ দ্রুত ফোন বের করে পুলিশকে খবর দিল। কিছুক্ষণ পর যখন পুলিশ অভিরূপকে হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছিল, তখন অরূপ সৈনীর দিকে তাকিয়ে এক অদ্ভুত হাসি দিয়ে বলল, আমি আবার আসবো সৈনী। ডায়েরির শেষ পাতাটা কি পড়েছ? ওখানে লেখা ছিল, আমরা দুজন আসলেই একই শরীরের দুটো সত্তা। পুলিশ অভিরূপকে নিয়ে চলে গেল। বাড়িতে শুধু অভিরূপ আর সোহিনী রয়ে গেল। অভিরূপ সৈনীর হাত ধরে বলল, আমাকে ক্ষমা করে দিও সৈনী, তোমাকে বিপদে ফেলার ভয় ছিল, তাই জন্যই আমি নিজেকে সরিয়ে রেখেছিলাম। সৈনী অভিরূপের বুকে মাথা রাখল। 1 মাসের দীর্ঘ রহস্য আর বিভীষিকার অবসান হলো, কিন্তু সোহিনীর মনে একটা খটকা থেকেই গেল। পুলিশ যখন অরূপকে নিয়ে যাচ্ছিল, তখন অরূপের পকেটে থেকে একটা ছোট্ট চাবি পড়ে গিয়েছিল। সেই চাবিটা কি সেই রহস্যময় আলমারির, নাকি আরো বড় কোনো রহস্য এখনো এই বাড়িতে লুকিয়ে আছে? সৈনী ঠিক করলো, আজ রাতে সে একা একবার সেই আলমারিটা খুলবে। অভিরূপ এখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। সৈনী ধীর পায়ে আলমারির সামনে গিয়ে দাঁড়ালো। চাবিটা ঘোরাতেই ড্রয়ারটা খুলে গেল, কিন্তু এবার সেখানে কোনো ছবি বা ডায়েরি নেই। সেখানে রাখা আছে একটা টেপ রেকর্ডার। সৈনী রেকর্ডারটা অন করলো। সেখান থেকে ভেসে এলো এক মহিলা কণ্ঠস্বর, সৈনী, যদি তুমি এই রেকর্ডিংটা শুনতে পাও, তবে জানবে অভিরূপ আর অরূপ আসলে আলাদা কেউ নয়। ওরা একজনই মানুষ, যার নাম অভিরূপ। সৈনীর হাত থেকে রেকর্ডারটা পড়ে গেল। পিছন থেকে একটা ছায়া তার ওপর এসে পড়ল। সৈনী ঘুরে তাকালো, দেখলো অভিরূপ দাঁড়িয়ে আছে, তার হাতে একটা গ্লাস। সে শান্ত গলায় বলল, সৈনী, জলটা খেয়ে নাও, তোমার অনেক পরিশ্রম হয়েছে আজ। অভিরূপের চোখের সেই দৃষ্টি, সেটা কি অভিরূপের নাকি অরূপের, নাকি অন্য কারোর? সৈনীর মনে হলো তার চারপাশের দেওয়ালগুলো যেন ঘুরছে। সে অবিশ্বাসের চোখে অভিরূপের দিকে তাকিয়ে রইল। তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা কি সত্যিই তার স্বামী, নাকি অন্য কেউ?
অভিরূপের ঠোঁটে সেই একই রকম শান্ত হাসি, কিন্তু চোখের মণি দুটো যেন একটু বেশি স্থির। সৈনী কাঁপা কাঁপা গলায় বলল, রেকর্ডারে তো ওই মহিলা কি বলছে অভিরূপ? তোমরা নাকি একজনই মানুষ, এসবের মানে কি? অভিরূপ গ্লাসটা টেবিলের ওপর নামিয়ে রাখলো। সে জানালার দিকে তাকিয়ে খুব ধীর গলায় বলল, মানুষের মন খুব জটিল সৈনী। অরূপ আমার যমজ ভাই ছিল ঠিকই, কিন্তু ও মারা গিয়েছিল অনেক ছোটবেলায়, একটা দুর্ঘটনায়। কিন্তু আমার বাবা মা সেটা মেনে নিতে পারেননি। তারা আমাকেই অভিরূপের মতন করে গড়ে তুলতে চেয়েছিলেন। কখনো আমি হতাম অভিরূপ, কখনো অরূপ। সৈনী স্তব্ধ হয়ে শুনছিল। অভিরূপ এগিয়ে এসে সৈন্যের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। তার হাত এখন বরফ শীতল। সে বলতে লাগলো, অনন্যা যখন আমার জীবনে এলো, সে এই সত্যটা জেনে ফেলেছিল। সে চেয়েছিল আমাকে চিকিৎসা করাতে, কিন্তু আমার ভেতরে অরূপ সত্যটা সেটা সহ্য করতে পারেনি। অরূপ চাইতো আমি শুধু ওর হয়েই থাকি। সৈনী আর্তনাদ করে উঠল, তার মানে তুমিই অনন্যাকে? অভিরূপের মুখটা হঠাৎ বদলে গেল। তার চোখের শান্ত ভাব কেটে গিয়ে সেখানে এক তীব্র উন্মাদনা খেলে উঠল। সে খিলখিল করে হেসে উঠল, ঠিক অভিরূপের মতো। অরূপও একই রকম হাসছিল, পৌশাচিক হাসি। আমি করিনি সোহিনী, অরূপ করেছে। ও সব সময় আমার সাথে থাকে। এই যে দেখো, এখন আমি অরূপ কথা বলছি। সৈনী বুঝতে পারল অভিরূপ মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত। সে যে অভিরূপকে পুলিশের হাতে তুলে দিয়েছে সেটা আসলে তার নিজেরই তৈরি করা একটা বিভ্রান্ত ছিল। পুলিশ হয়তো কাউকে ধরতেই পারেনি, অথবা তারা অন্য কাউকে নিয়ে গেছে। এই বাড়িতে সৈনী সম্পূর্ণ একা, এক ভয়ঙ্কর মানসিক রোগীর সাথে। সৈনী পেছাতে পেছাতে খাটের কোণে চলে গেল। অভিরূপ বা অরূপ এখন তার দিকে হিংসে ভরা চোখে তাকিয়ে আছে। সে পকেট থেকে সেই পুরনো ডায়েরিটা বের করলো। সৈনী ডায়েরির শেষ পাতাটা তোমার অসম্পূর্ণ রাখা ঠিক হয়নি। ওখানে লেখা ছিল, অভিরূপকে পেতে হলে আগে অরূপকে ভালোবাসতে শিখতে হবে। সে ঝাঁপিয়ে পড়ল সৈনীর ওপর। সৈনী নিজেকে বাঁচানোর জন্য সর্বশক্তি দিয়ে তাকে ধাক্কা দিল। অভিরূপ টাল সামলাতে না পেরে ড্রেসিং টেবিলের ওপর পড়ে গেল। আয়নাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সৈনী এই সুযোগে ঘর থেকে বেরিয়ে দৌড় দিল। করিডোর দিয়ে যাওয়ার সময় সে শুনতে পেল অভিরূপের কণ্ঠস্বর। কখনো সে কাঁদছে, কখনো সে পৌশাচিক হাসছে। সৈনী নিচে নেমে সদর দরজার কাছে পৌঁছালো, কিন্তু দরজাটা বাইরে থেকে তালাবন্ধ। সে জানালার কাঁচ ভাঙার চেষ্টা করলো, কিন্তু কাঁচগুলো বুলেট প্রুফ। বাড়ির চারপাশ যেন একটা খাঁচার পরিণত হয়েছে। হঠাৎ পেছনের সিঁড়িতে পায়ের শব্দ শোনা গেল। অভিরূপ নেমে আসছে, আর কপাল দিয়ে রক্ত ঝরছে, কিন্তু তার মুখে কোনো ব্যথার চিহ্ন নেই। সে হাতে একটা মোমবাতি নিয়ে ধীর পায়ে এগিয়ে আসছে। কোথায় যাবে সৈনী? এই বাড়িটা আমি তোমার জন্যই বানিয়েছি। এখানে বাইরের কেউ ঢুকতে পারে না, আর ভেতর থেকে কেউ বেরোতে পারে না। আজ রাতে আমরা একটা নতুন খেলা খেলবো। সৈনী অন্ধকারের মধ্যে রান্নাঘরের দিকে দৌড় দিল। সেখানে গিয়ে সে একটা ছুরি হাতে তুলে নিল। সে ঠিক করলো আজ তাকে লড়তে হবে। অভিরূপ রান্নাঘরের দরজার এসে দাঁড়ালো। মোমবাতি আলোয় তার ছায়াটা দেওয়ালের এক দানবের মতো দেখাচ্ছে। ছুরিটা নামিয়ে দাও সোহিনী। তুমি জানো আমি তোমাকে আঘাত করতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি। অভিরূপের গলায় স্বরে আবার নরম হয়ে এলো। এটা কি আসল অভিরূপ, নাকি অরূপের কোনো নতুন চাল? সৈনী ডুকরে কেঁদে উঠল। তুমি কে? আমাকে সত্যি করে বলো, তুমি কে? অভিরূপ নিজের মাথায় হাত দিয়ে যন্ত্রণায় কুঁকড়ে গেল। আমি জানি না সৈনী, আমি মুক্তি চাই।
এই অরূপ আমাকে শেষ করে দিচ্ছে, তুমি আমাকে বাঁচাও। হঠাৎ বাড়ির ভেতরে এক বিকট শব্দে ইলেকট্রিক ফিউজ উড়ে গেল। চারপাশ ঘুটঘুটে অন্ধকার। সৈনী অনুভব করলো কেউ একজন তার খুব কাছে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। একটা ঠান্ডা হাত সৈনীর কাঁধে স্পর্শ করলো। সৈনী ও মুক্তি পেয়ে গেছে। একটা নারী কণ্ঠ ফিসফিস করে উঠল। সৈনিক চমকে উঠল। এটা কি অনন্যার আত্মা, নাকি সৈনিক নিজের মনের ভ্রম? অন্ধকারের মধ্যে একটা মশাল জ্বলে উঠল। সৈনী দেখল অভিরূপের পেছনে সেই পাগল পরিচালিকা দাঁড়িয়ে আছে, তার হাতে একটা জ্বলন্ত মশাল। সে ইশারায় সৈনিকে এক গোপন রাস্তা দিয়ে ডাকছে। সৈনিক কি এই অচেনা মহিলার ওপর ভরসা করবে, নাকি সে নিজেই কোনো ষড়যন্ত্রের অংশ? সৈনী এক মুহূর্ত ভাবল। পেছনে অভিরূপের উন্মত্ত গর্জন আর সামনে এই রহস্যময়ী নারী। হাতে সময় নেই। সে ওই পরিচারিকার পিছু নিল। রান্নাঘরের এক কোণে বড় একটা কাঠের আলমারি সরিয়ে দিতেই দেখা গেল সরু একটা সুড়ঙ্গ। পরিচারিকা ইশারায় সৈনিকে ভেতরে ঢুকতে বলল। সৈনী ভেতরে ঢোকা মাত্রই পরিচারিকা আলমারিটা আগের জায়গায় টেনে দিল। চারপাশ ঘুটঘুটে অন্ধকার। শুধু সামনের দিকে মশালটার ক্ষীণ আলো দেখা যাচ্ছে। সুড়ঙ্গ দিয়ে এগোতে এগোতে পরিচারিকা নিচু স্বরে কথা বলতে শুরু করলো। আমার নাম মন্দা। অনন্যা যখন এই বাড়িতে আসে, আমিও ওর সাথেই এসেছিলাম। অভিরূপের এই অসুখটা অনেক পুরনো, কিন্তু ওর বাবা মা টাকা দিয়ে সব ধামাচাপা দিয়ে রেখেছিল। অনন্যাকে ও মারেনি, সোহিনী অন্য নিজেই আত্মহত্যা করেছিল এই বিভীষিকা থেকে বাঁচতে। সৈন্যের গলার কাছে একটা দলা পাকিয়ে এলো। মন্দা বলতে লাগলো, অভিরূপের আসল চিকিৎসার দরকার, কিন্তু ও এখন যে পর্যায়ে পৌঁছেছে তাতে ও কাউকে ছেড়ে দেবে না। সুড়ঙ্গের শেষ মাথায় একটা ছোট দরজা আছে, ওটা দিয়ে তুমি সোজা বাগানের পেছনের পাঁচিলের কাছে পৌঁছে যাবে। হঠাৎ সুড়ঙ্গের ওপরের তলায় বিকট শব্দ হতে লাগলো। অভিরূপ হয়তো বুঝতে পেরেছে সৈনিক কোথায় লুকিয়ে আছে। সুড়ঙ্গের ছাদে ফাটল ধরে ধুলো বালি পড়তে শুরু করলো। মন্দা সৈনিকে ধাক্কা দিয়ে সামনের দিকে এগিয়ে দিয়ে বলল, তুমি পালাও সোহিনী, পুলিশ বা ডাক্তার কাউকে খবর দাও, আমি ওকে এখানে আটকে রাখার চেষ্টা করছি। সৈনী দৌড়তে শুরু করলো। সুড়ঙ্গটা যেন শেষই হতে চায় না। হঠাৎ পেছন থেকে এক বিকট আর্তনাদ শোনা গেল। মন্দার হাত থেকে মশালটা পড়ে যাওয়ার শব্দ হলো। সোহিনী ফিরে তাকিয়ে দেখল অন্ধকার সুড়ঙ্গের ভেতরে অভিরূপের সেই লালচে চোখ দুটো জ্বলজ্বল করছে। সে সুড়ঙ্গের ভেতর হামাগুড়ি দিয়ে দ্রুত এগিয়ে আসছে। তার গতি কোনো স্বাভাবিক মানুষের মতো নয়। সৈনী শেষ শক্তি দিয়ে দৌড়তে সুড়ঙ্গে শেষ মাথায় পৌঁছলো। সেখানে একটা ছোট লোহার দরজা। সৈনী সর্বশক্তি দিয়ে দরজাটা ধাক্কা দিয়ে মরিচা ধরা দরজাটা ক্যাচ ক্যাচ শব্দে খুলে গেল। বাইরে তখন ভোরের প্রথম আলো ফুটেছে। কুয়াশাচ্ছন্ন বাগানটা ধীর লয়ে দৃশ্যমান হয়েছে। সৈনী পাঁচিল টপকে বাইরের রাস্তায় বেরিয়ে এলো। রাস্তাটা একদম জনশূন্য। সৈনী পাগলের মতো দৌড়াতে লাগলো। দূরে একটা গাড়ি আসতে দেখে সে হাত বাড়িয়ে সাহায্য চাইলো। গাড়িটা তার সামনে এসে থামলো। জানালার কাচ নামাতেই সৈনী দেখলো ভেতরের একজন মধ্যবয়স্ক ভদ্রলোক বসে আছেন। আমাকে বাঁচান, আমার স্বামীও পাগল হয়ে গেছে, আমাকে মেরে ফেলবে, সৈনী হাসপাতালে হাসপাতালে বলল। ভদ্রলোক গম্ভীর মুখে সৈনীকে গাড়িতে উঠতে বলল। গাড়িতে উঠে সৈনী একটু স্থির নিঃশ্বাস ফেলল। কিন্তু গাড়িটা যখন স্টার্ট দিল তখন সৈনীর নজর গেল ভদ্রলোকের ড্যাশবোর্ডের দিকে। সেখানে একটা ফ্রেমে বাঁধানো ছবি রাখা আছে। ছবিতে ওই ভদ্রলোক আর অভিরূপ একসাথে দাঁড়িয়ে হাসছেন, আর নিচে লেখা, আমাদের দুই প্রিয় সন্তান।
অভিরূপ ও অরূপ। সৈনীর শরীর আবার জমে পাথর হয়ে গেল। সে কাঁপতে কাঁপতে ভদ্রলোকের দিকে তাকালো। ভদ্রলোক সৈনীর দিকে ফিরে এক মায়াবী কিন্তু ক্রূর হাসি দিয়ে বললেন, মা, তুমি তো আমার বড় ছেলেকে খুব কষ্ট দিলে। অরূপ তোমায় কত ভালোবাসতো, আর তুমি ওকে লোহার রড দিয়ে মারলে। বাবা হিসেবে এটা আমি কি করে মেনে নিতে পারি? সৈনী বুঝতে পারল সে এক খাঁচা থেকে বেরিয়ে অন্য এক গভীর খাঁচায় ঢুকে পড়েছে। এই পুরো পরিবারটাই এক পাগল, অপরাধ আর উন্মাদনার জালে জড়িয়ে আছে। ভদ্রলোক গাড়িটা আবার সেই অভিশপ্ত বাড়ির দিকে ঘোরালেন। গাড়ির পেছনের সিট থেকে একটা ঠান্ডা হাত সৈনীর কাঁধ স্পর্শ করলো। সৈনী আঁতকে উঠে পেছনে তাকিয়ে দেখল সেখানে কেউ নেই, কিন্তু সিটের ওপর সেই পুরনো ডায়েরিটা পড়ে আছে। আর ডায়েরির সেই শেষ পাতায় নতুন একটা লাইন যোগ হয়েছে, পরিবার কখনো আলাদা হয় না সোহিনী, আমরা সবাই তোমার অপেক্ষায় আছি। সৈনী বুঝতে পারল এই লড়াইটা শুধু বেঁচে থাকার নয়, এই অভিশপ্ত বংশের হাত থেকে মুক্তি পাওয়ার লড়াই। সে কি পারবে এই নরক থেকে নিজেকে উদ্ধার করতে? গাড়িটা যখন আবার সেই চেনা ফটকের সামনে এসে দাঁড়ালো, সৈনীর মনে হলো তার চারপাশের বাতাসও যেন ভারী হয়ে এসেছে। অভিরূপের বাবা অর্থাৎ তার শ্বশুর মশাই গাড়ি থেকে নেমে ধীর পায়ে দরজাটা খুলে দিলেন। তার চোখে কোনো অনুশোচনা নেই, আছে এক বিচিত্র শীতলতা। সোহিনী অবশ পায়ে গাড়ি থেকে নামলো। পালানোর আর কোনো পথ নেই। বাড়ির ভেতরে ঢুকতেই দেখলো বসার ঘরে অভিরূপ বা অরূপ বসে আছে। তার মাথায় ব্যান্ডেজ, রক্ত জমাট বেঁধে আছে। সৈনীকে দেখে সে কোনো হিংস্রতা দেখালো না, বরং তার চোখ দিয়ে টপটপ করে জল পড়তে লাগলো। সে অস্পষ্ট স্বরে বলল, সৈনী, তুমি আমাদের ছেড়ে কেন যেতে চাইলে? আমরা তো শুধু একটা সুন্দর পরিবার চেয়েছিলাম। শ্বশুর মশাই সৈনীর কাঁধে হাত রেখে বললেন, সৈনী, আমাদের বংশের একটা ইতিহাস আছে। এই বাড়িতে যারা বউ হয়ে আসে তারা হয় এই উন্মাদনার অংশ হয়ে যায়, নয়তো অনন্যার মতো হারিয়ে যায়। তুমি অনেক বেশি বুদ্ধিমান, তাই তোমাকে আমরা হারাতে চাই না। তোমাকে অরূপ আর অভিরূপ দুজনেই স্ত্রী হয়ে থাকতে হবে, এটাই এই বংশের নিয়ম। সৈনী বুঝতে পারল এরা সবাই মিলে এক ভয়ঙ্কর মানসিক বিকৃতির মধ্যে দিয়ে যাচ্ছে। সে মাথা নিচু করে শান্তভাবে বলল, আমি বুঝেছি বাবা, আমি আর পালাবো না। আমাকে শুধু আমার ঘরের ওই আলমারি থেকে আমার মায়ের দেওয়া একটা শেষ স্মৃতিচিহ্ন আনতে দিন। তারপর আপনারা যা বলবেন আমি তাই করব। অভিরূপের বাবা আর অভিরূপ একে অপরের দিকে তাকালেন। সৈনী শান্ত ভাব দেখে তারা হয়তো একটু আশ্বস্ত হলেন। অভিরূপ বলল, যাও সৈনী, কিন্তু মনে রেখো জানালার বাইরে পাঁচিল এখনো বৈদ্যুতিক তার দিয়ে ঘেরা। সৈনী ঘরে ঢুকলো। আলমারি খোলার ভান করে সে ড্রেসিং টেবিলের সেই ভাঙা আয়নার একটা বড় আর ধারালো টুকরো হাতে তুলে নিল। তার চোখে এখন আর ভয় নেই, আছে বাঁচার তীব্র জেদ। সে জানতো সুড়ঙ্গের ভেতরে মন্দা হয়তো এখনো বেঁচে আছে। সে দ্রুত আলমারি সরিয়ে আবার সুড়ঙ্গের মুখে গেল। নিচে নামতেই সে দেখলো মন্দা এক কোণে পড়ে গোঙাচ্ছে। সৈনী তাকে টেনে তুলল। মন্দা মাসি, আমাদের শেষ চেষ্টা করতে হবে, ওই মশালটা আবার জ্বালাও।
মন্দা কাঁপতে কাঁপতে মশাল জ্বালালো। সৈনী সুড়ঙ্গের গোপন সুইচগুলো খুঁজতে লাগলো। ডায়েরিতে এক জায়গায় লেখা ছিল, এই বাড়ির নিচে একটা পুরনো গ্যাস লাইন আছে, যা অনেক বছর ধরে বন্ধ। সৈনী সেই লাইনের বাল্বটা খুঁজে বের করলো এবং আয়নার টুকরো দিয়ে সেটা খোলার চেষ্টা করতে লাগলো। হঠাৎ ওপর থেকে অভিরূপের চিৎকার শোনা গেল। সে বুঝতে পেরেছে সৈনী ঘরে নেই। সৈনী, তুমি আবার আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলে। সৈনী জানতো এটাই সুযোগ। গ্যাসের উৎকট গন্ধ বেরোতে শুরু করেছে। সে মন্দাকে নিয়ে সুড়ঙ্গের শেষ প্রান্তে সেই লোহার দরজার দিকে দৌড় দিল। ঠিক তখন অভিরূপ সুড়ঙ্গে ঢুকতে যাবে। সৈনী হাতে থাকা জ্বলন্ত মশালটা সুড়ঙ্গের ভেতরে গ্যাসের লাইনের দিকে ছুঁড়ে মারল। এক বিকট বিস্ফোরণে পুরো সুড়ঙ্গ কেঁপে উঠল। সৈনী আর মন্দা ছিটকে পাঁচিলের ওপাশে গিয়ে পড়ল। পেছনে তাকিয়ে দেখল সেই অভিশপ্ত প্রাসাদটা আগুনের ললিহান শিখায় জ্বলছে। আগুনের সেই তীব্র আলো দেখা গেল ওপরের তলার জানালা দিয়ে। অভিরূপ আর তার বাবা সাহায্যের জন্য আর্তনাদ করছে, কিন্তু আগুনের গ্রাস থেকে ফেরার পথ নেই। সৈনী আর মন্দা ক্লান্ত শরীরে ধীর পায়ে বনের রাস্তা দিয়ে এগিয়ে চলল। ভোরের সূর্য এখন পুরোপুরি উঠেছে। সৈনী তার পকেট থেকে সেই পুরনো ডায়েরিটা বের করলো এবং জ্বলন্ত বাড়ির দিকে তাকিয়ে সেটাকে আগুনের মধ্যে ছুড়ে দিল। পরদিন খবরের কাগজে খবর বেরালো, কলকাতার এক অভিজাত বাড়িতে গ্যাস সিলিন্ডারের ফেটে অগ্নিকাণ্ড পুরোপুরি বাড়িটাকে ভস্মীভূত করে দিয়েছে। একমাত্র বেঁচে যাওয়া সৈনিকে পুলিশ উদ্ধার করেছে, কিন্তু সে মানসিক আঘাতে একদম বাকরুদ্ধ। কয়েক মাস পর সৈনী এখন অন্য এক শহরে এক নতুন পরিচয়ে থাকে। তার কোলে একটা ছোট্ট শিশু। সে জানালার পাশে বসে বাইরে দেখছিল। হঠাৎ তার কানে এলো একটা পৈশাচিক হাসি, ঠিক অভিরূপের মতো। সৈনী চমকে পেছনে তাকালো। ঘরে কেউ নেই, শুধু তার কোলের শিশুটি তার দিকে তাকিয়ে এক অদ্ভুত মায়াবী হাসি দিচ্ছিল। সৈনীর মনে হলো ডায়েরির সেই শেষ লাইনটা আবার তার কানে বাজছে, এই রক্ত কখনো শেষ হয় না সৈনী। সে কি সত্যিই মুক্তি পেয়েছে, নাকি এই চক্র আবার নতুন করে শুরু হলো? আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। আপনার বন্ধুদের সাথেও এই রকম রহস্যময়ী কাহিনীটি শেয়ার করতে ভুলবেন না। এরকম আরো রোমাঞ্চকর এবং রহস্য ঘেরা অডিও স্টোরি শুনতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন।